নমস্কার বন্ধুরা, মেড বিজ্ঞান থেরাপির চ্যানেলে আজকে আমরা ডিসকাস করব কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে। কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যেগুলো সংক্রমিত রোগ, যেটা এক মানুষের থেকে অন্য মানুষের হতে পারে বা কোনো পশু পাখির থেকে মানুষের দেহে অথবা কোনো বস্তু থেকে মানুষের দেহে কোনো হাওয়া, জল, বাতাসের মাধ্যমে আসতে পারে। যেমন টিউবারকুলোসিস, টিবি, ম্যালেরিয়া, ডেঙ্গু, HIV, হেপাটাইটিস, নিউমোনিয়া, টাইফয়েড ইত্যাদি। অন্যদিকে আছে নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, সিওপিডি। এই দুই ধরনের রোগের মধ্যে দুটো মেইন ডিফারেন্স হলো যে একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হতে পারে কমিউনিকেবল ডিজিজ, এবং যার হয় ডিজিজটা সে নিজেও ইনফেকশাস হয়ে যায়, সেও অন্যকে কমিউনিকেট করতে পারে, ডিজিজটা অন্যকে ছড়াতে পারে। অন্যদিকে নন কমিউনিকেবল ডিজিজ হলো স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ। এরা যার মধ্যে এই ধরনের রোগগুলো হয় সে অন্যকে ট্রান্সমিট করতে পারে না। এছাড়াও আরেকটা ডিফারেন্স আছে যে কমিউনিকেবল ডিজিজগুলো খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে এবং ট্রিটমেন্ট যত সময়ে হলে বেশিরভাগ সময়ই কিওর করা যায়, মানে নির্মূল করা সম্ভব হয়। অন্যদিকে নন কমিউনিকেবল ডিজিজগুলো ধাপে ধাপে খুবই ধীরে ধীরে শরীরে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস হতে থাকে এবং এদেরকে ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখা যায়, কিন্তু নির্মূল করা সহজে সম্ভব হয় না। নন কমিউনিকেবল ডিজিজ মেইনলি 4 রকমের হয়: কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের রোগ, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যেটাকে আমরা অনেক সময় সিওপিডি বলে থাকি, ডায়াবেটিস, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। এছাড়া অন্যান্য আরও অনেক রকম রোগ আছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজের পর্যায়ে পড়ে, যেমন হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া, ওবেসিটি, মেটাবলিক সিন্ড্রোম, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এরকম লম্বা একটা লিস্ট এই বক্সে দেওয়া আছে। এবার কেন আমি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা বলছি, তার অন্যতম কারণ হলো আজ থেকে 30-40 বছর আগে যখন রোগ হওয়ার প্রবণতা এবং রোগে মারা যাওয়ার প্রবণতাকে আমরা যদি ডিভাইড করতাম বিভিন্ন গ্রুপে, তাহলে দেখা যেত যে অলমোস্ট 70% রোগ এবং 70% রোগজনিত কারণে মৃত্যু হচ্ছে মেইনলি কমিউনিকেবল বা সংক্রমিত রোগ, ম্যালনিউট্রিশন, ম্যাটারনাল পেরিনেটাল, মানে বাচ্চা জন্মানোর সময় মারা যাচ্ছে এইরকম সমস্যার জন্য, এবং 30% হতো নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে, হার্টের রোগ, সুগারের রোগ, হাইপারটেনশন। কিন্তু এখন পিকচারটা পুরো উল্টো হয়ে গেছে। এখন এখানে আপনি এই ডায়াগ্রামে দেখতে পাবেন যে মাত্র 28% ডেথ হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, ম্যাটারনাল, পেরিনেটাল, নিউট্রিশনাল রিলেটেড। অন্যদিকে 60%-এর উপরের রোগ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ডায়াবেটিস, আদার এনসিটি। 12% হচ্ছে ইনজুরির জন্য। তার মানে যে এই 30-40 বছরে আমাদের ভারতবর্ষের মতো দেশে অন্যান্য ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি এবং লো সোশিও ইকোনমিক কান্ট্রিতেও এই পিকচারটা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজের যে প্রপোর্শন সেটা বাড়ছে এবং তার জন্য ডেথের প্রপোর্শনও বাড়ছে। এবার আসুন দেখা যাক যে কী কী রিস্ক ফ্যাক্টর আছে নন কমিউনিকেবল ডিজিজের জন্য। আপনারা এখানে 5টা বক্সে বিভিন্ন ধরনের গ্রুপের রিস্ক ফ্যাক্টর দেখতে পাবেন। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আছে ফ্যামিলিয়াল ডিজিজ, জেনেটিক ইনহেরিটেন্স, এপিজেনেটিক চেঞ্জ, এনভায়রনমেন্ট রিলেটেড, টক্সিক মেটেরিয়াল। এপিজেনেটিক চেঞ্জ হয় যে আমাদের জিনের কিছু কিছু বৈশিষ্ট্য গঠনগত পরিবর্তন হয়, সেটা হয় কোনো একটা এনভায়রনমেন্টে অনেক দিন ধরে থাকলে পরে সেই এনভায়রনমেন্টের যে টক্সিক যে এফেক্টগুলো আমাদের জিনের উপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে, এবং যার জন্য এপিজেনেটিক চেঞ্জ দেখা যায়। যেখানে আগে কোনো একটা বংশে সুগার বা প্রেশারের সমস্যা ছিল না, কিন্তু কোনো একটা সময় ধীরে ধীরে এপিজেনেটিক চেঞ্জের জন্য তার সেই বংশে সুগার, বিপির সমস্যা চলে আসতে থাকে এবং বংশানুক্রমে প্রসারিত হতে থাকে। এটাকেই এপিজেনেটিক চেঞ্জ বলছে। সিমিলারলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন এয়ার পলিউশন, ওয়েদার চেঞ্জ, সানলাইট, সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে এজ, জেন্ডার, রেস, এথনিসিটি, এডুকেশন, ইনকাম এগুলো আছে।
সেলফ ম্যানেজমেন্টের মধ্যে আছে টোব্যাকো, অ্যালকোহল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পার্সনস হাইট, বডি ওয়েট, ফুড চয়েস, ডেন্টাল হেলথ কেয়ার এগুলো। অন্যদিকে মেডিকেল কন্ডিশনের জন্য যেমন হাই ব্লাড প্রেশার, ওষুধ ঠিক মতো না খাওয়া, কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া, গ্লুকোজ বেশি, ভাইরাল ইনফেকশন, ওবেসিটি, স্ট্রেস, এইগুলো হলো সমস্তই নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টর। প্রশ্নটা হলো, নন কমিউনিকেবল ডিজিজগুলো কি সত্যিই কমিউনিকেবল নয়? এটার উত্তর দুইভাবে দেওয়া যায়। একদিকে হলো যে কিছু কিছু ক্যান্সার, যেমন সার্ভাইকাল ক্যান্সার, লিভারের ক্যান্সার, এগুলো কিন্তু ভাইরাল এজেন্ট দ্বারাই হয়, যেগুলো কমিউনিকেবল, মানে সংক্রামক। তেমনি যদি কারোর শরীরে বারবার ইনফেকশন হতে থাকে, তার শরীরের বডি মেটাবলিক প্রোফাইল এমনভাবে চেঞ্জ হবে, আগামী দিনে তার শরীরে নন কমিউনিকেবল ডিজিজগুলো হওয়ার রিস্ক বেড়ে যায়। অন্য দিক দিয়ে যদি আমরা ভাবতে যাই, তাহলে পরে দেখা যাবে আমরা যতগুলো রিস্ক ফ্যাক্টরের কথা ভাবলাম, এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর, ডায়েট রিলেটেড রিস্ক ফ্যাক্টর, হ্যাবিট রিলেটেড মানে স্মোকিং, অ্যালকোহল, এই ধরনের বিহেভিয়ার রিলেটেড, দেন ফিজিক্যাল এক্সারসাইজ কম করা, সেডেন্টারি লাইফস্টাইল, আনহেলদি ফুড, আনহেলদি স্লিপ টাইম, ওয়ার্ক প্লেস স্ট্রেস, এগুলোর কথা যদি আমরা ভাবতে চাই, এগুলো কিন্তু একটা কমিউনিটি থেকে আর একটা কমিউনিটিতে স্প্রেড করে। মানে আমরা কখনো না কখনো অন্য কোনো কমিউনিটি, অন্য কোনো পপুলেশন, অন্য কোনো সোসাইটি থেকে আমরা এগুলো শিখেছি। যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, আজ থেকে 20-30 বছর আগে আমরা যদি জন্মদিন পালন করতাম, তাহলে জন্মদিনে বাড়িতে মায়ের হাতের বা ঠাকুমার হাতের রান্না করা পায়েস, বাড়ির কোনো মিষ্টি এবং বাকি বাড়ির খাবার দাবার দিয়েই আমরা জন্মদিন পালন করতাম। কিন্তু আজকের দুনিয়ায় জন্মদিন পালন করতে গেলে একটা কেক, সাথে কিছু ফ্রাইড চিপস, কিছু কোল্ড ড্রিঙ্ক না হলে জন্মদিন পালনটা ঠিকভাবে হয় না। যদি আরও বড়োভাবে করতে যাই, তাহলে পরে বাইরে বড় কোনো পাব রেস্টুরেন্টে বড়সড় পার্টি, যত রকম ফ্রাইড ফুড, মোমো, পেস্ট্রি, মেয়োনিজ, বিভিন্ন রকমের ফাস্ট ফুডের অপশন আছে, যেগুলো দিয়েই বার্থডে সেলিব্রেশন হয়। এটা একটা ছোট্ট এক্সাম্পল। এরকম অনেক এক্সাম্পল আমাদের লাইফের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং এগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি উন্নত দুনিয়ার রোগ থেকে, উন্নত দুনিয়ার যে লাইফস্টাইল তাদের থেকে। মানে এই লাইফস্টাইলের যে আনহেলদি যে হ্যাবিটগুলো, সেগুলো আমরা অন্য সোসাইটি, অন্য কান্ট্রি, অন্য নেশন থেকে আমরা শিখেছি। মানে অন্য নেশন থেকে সংক্রমিত হয়ে আমাদের নেশনে এসেছে বা আমাদের সোসাইটিতে এসেছে। সেটা তো এই জন্য এটাকে আমরা একদিক দিয়ে যদি বলতে থাকি যে নন কমিউনিকেবল না, এটা ঠিক হবে না। এটাকে আমরা বলবো সোশিও কমিউনিকেবল ডিজিজ। মানে এক সোসাইটি থেকে অন্য সোসাইটিতে কমিউনিকেট করেছে এই ধরনের আনহেলদি হ্যাবিটগুলো। তো আনহেলদি হ্যাবিটগুলোই আলটিমেটলি নন কমিউনিকেবল ডিজিজগুলোর তে গ্রো করার জন্য হেল্প করে। তো এই দিক দিয়ে যদি আমরা ভাবি, তাহলে বলবো যে নন কমিউনিকেবল ডিজিজগুলো সত্যিই কমিউনিকেবল এবং সোসাইটির থ্রু দিয়ে এরা কমিউনিকেট করে এবং ম্যাসিভভাবে কমিউনিকেট করে। মানেটা হলো যে যদি ম্যালেরিয়া, ডেঙ্গু বা কোভিড একজনের থেকে আরেকজনের মধ্যে কমিউনিকেট করে, কিন্তু সোশিও কমিউনিকেবল ডিজিজগুলো পুরো একটা পপুলেশনকে অ্যাফেক্ট করে এবং এগুলো ডাইরেক্ট এমন নয় যে এক পপুলেশনের সাথে আরেক পপুলেশনের ক্লোজ কন্ট্যাক্ট হতে হবে। ইভেন ওভার দ্য মিডিয়া, সিনেমা, রিলস, ভিডিও, সোশ্যাল মিডিয়া, এগুলো থ্রু দিয়েও কমিউনিকেট করতে পারে। তো এই জন্যই যে রোগগুলো সুগার, প্রেশার, ক্যান্সারের রোগ, ওবেসিটি, সিওপিডি, এই ধরনের রোগগুলো একটা সময় উন্নত দেশের রোগ ছিল, কিন্তু আজকে এই রোগগুলো অত্যন্ত অনুন্নত দেশ বা উন্নতশীল দেশেও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। সো আসুন আমরা দেখি এগুলো কিভাবে কমানো যায়। একটা কমিউনিকেবল ডিজিজ, এই ধরুন কোভিড,
প্রিভেন্ট করার জন্য আমরা কি করি? মাস্ক পরি, স্যানিটাইজার ইউজ করি, যাতে একজনের থেকে আরেকজনের না ছড়াতে পারে। এটা ইন্ডিভিজুয়াল লেভেলের স্টেপ নেওয়া হয়। তেমনি আমরা এখানে দেখছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলো একটা কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে, একটা সোসাইটি থেকে অন্য সোসাইটিতে ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের করা উচিত সেই সোসাইটিগুলোকে বা কমিউনিটিগুলোকে মাস্ক পরানো। এই মাস্ক কিভাবে পরানো যায়? এটা দুই দিক থেকেই অবশ্য গভর্নমেন্টেরও দায়িত্ব এবং আমাদের প্রত্যেকটা কমিউনিটির মেম্বারদেরও দায়িত্ব। আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের কমিউনিটির বাকি মেম্বারদের খেয়াল রাখার জন্য হেলদি হ্যাবিটকে প্রমোট করতে পারি। যেমন বন্ধুদেরকে বললাম যে ঘরে বসে না থেকে চল বাইরে খেলতে যাই, এক্সারসাইজ করতে যাই, স্মোকিংটা ছেড়ে দে বা অ্যালকোহলিক ড্রিঙ্ক কম করে দে বা ছেড়ে দে, বাইরের খাবার অত খেতে হবে না। ফ্রাইড ফুড আমরা জানি না ওরা একটা ফুড কতবার সেম তেলে ভাজা করছে, কোন তেল ইউজ করছে, কতদিনকার পুরনো খাবার, সেই খাবারে হেভি মেটালস, পেস্টিসাইড কত আছে, কোনো কেমিক্যাল আছে কিনা, আর্টিফিশিয়াল কালার আছে কিনা আমরা জানি না। সুতরাং সেগুলো যতটা পারা যায় কম করা উচিত। এই ব্যাপারটা আমাদের বাড়ির লোকজনের জন্য যেমন খেয়াল রাখা উচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা ক্লোজ সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে আমরা যদি সবাই মিলে ব্যাপারগুলোকে আমরা বোঝাই, তাহলে হয়তো আমরা কিছুটা চেঞ্জ আনতে পারব। সিমিলারলি গভর্নমেন্টেরও একটা দায়িত্ব আছে যে প্রত্যেকটা কমিউনিটিকে এই ধরনের রোগ থেকে, এই ধরনের রিস্ক ফ্যাক্টর থেকে বাঁচানোর। যেমন এয়ার পলিউশন কমানো, রাস্তাঘাটের যে পলিউশনের রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কমানো, খাবারের কোয়ালিটি বা যে র মেটেরিয়ালগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর কোয়ালিটি যথাযথভাবে চেক করা এবং মেনটেন রাখা, বাজারে আনহেলদি ফুড যেন সেল না হয় সেগুলোর দিকে নজর রাখা, স্মোকিং, অ্যালকোহল এগুলো ব্যান করা বা কম করানোর জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নেওয়া, প্লাস্টিকের ব্যবহার কম করা, মাইক্রোপ্লাস্টিকের এগেনস্টে পুরো ইম্পর্টেন্ট স্টেপ নেওয়া, এইগুলোর মাধ্যমেই একটা গভর্নমেন্ট একটা কমিউনিটিকে মাস্ক পরাতে পারবে, যাতে নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো না গ্রো করে। আর তাহলেই আমরা আমাদের সোসাইটিতে এই ধরনের রোগের পরিমাণ, এই ধরনের রোগের বোঝা কম রাখতে পারবো এবং আমাদের কমিউনিটিকে হেলদি রাখতে পারবো। একজন হেলদি কমিউনিটি একটা দেশের ইকোনমিক গ্রোথ এর পক্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আশা করি এই এপিসোডটা আপনাদের সবার ভালো লেগেছে। আশা করি আমি আপনাদেরকে এই কনসেপ্টটা বোঝাতে পারলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য মেড বিজ্ঞান থেরাপি চ্যানেল। আমি ডক্টর সুপ্রকাশ মণ্ডল। নমস্কার।